আজকে আমরা কথা বলবো বাড়ি বা যে কোনো কাঠামো তৈরির একটা খুব জরুরি কিন্তু অনেক সময় একটু আড়ালে থাকা বিষয় নিয়ে ওয়াটারপ্রুফিং। হ্যাঁ, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ভাবুন তো, একটা তথ্য পেলাম, প্রায় ৯০% স্ট্রাকচারাল বা কাঠামোগত সমস্যাই নাকি ঠেকানো যায় যদি শুধু এই পানি ঢোকা বা চুইয়ে পড়াটা বন্ধ করা যায়। একদম ঠিক। আর ওয়াটারপ্রুফিং মানে কিন্তু শুধু পানি আটকানো নয়, এটা আসলে একটা পুরো সিস্টেম, একটা সুরক্ষা ব্যবস্থা যা কংক্রিট বা কাঠামোর ভেতরে পানিকে ঢুকতেই দেয় না। হুম। তো আজকে আমরা কিছু রিসার্চ পেপার ঘেটে এর বিভিন্ন দিক, পুরনো আর নতুন পদ্ধতি আর কেন এটা ঠিকমতো করা দরকার সে সব নিয়ে কথা বলবো। হ্যাঁ, চেষ্টা করব সহজভাবে মূল বিষয়গুলো তুলে ধরতে। তাহলে একদম গোড়া থেকে শুরু করি। এই ওয়াটারপ্রুফিং জিনিসটা আসলে কি, আর এটা এতটা জরুরি কেন বলছেন? দেখুন, সহজ কথায় তো এটা কাঠামোকে পানিরোধী করা, কিন্তু জরুরি কারণ পানি যখন একবার ঢোকে তখন শুধু যে দেয়াল ভেজে বা স্যাঁতসেঁতে লাগে তা নয়। আচ্ছা। ভেতরে যে লোহার রড থাকে, মানে রিইনফোর্সমেন্ট, সেটায় মরচে ধরে যায়। ফলে পুরো কাঠামোটাই কিন্তু দুর্বল হয়ে পড়ে। ও, এটা তো মারাত্মক। অবশ্যই। তাছাড়া ছত্রাক, শ্যাওলা জন্মাতে পারে, যা দেখতেও খারাপ লাগে আর স্বাস্থ্যের জন্য ভালো না। আর কংক্রিট নিজেও ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। হুম। আর একটা ব্যাপার হলো, এখন তো খুব দ্রুত বাড়িঘর তৈরি হয়, তাই না? হ্যাঁ, ঠিক। এই তাড়াহুড়োতে অনেক সময় কোয়ালিটিতে ঘাটতি থেকে যায়, আর তার ফলে এই লিকেজের সমস্যা আরও বাড়ে। তাই ভালো ওয়াটারপ্রুফিং মানে লম্বা আয়ু আর কম মেইনটেনেন্স খরচ। বুঝলাম। তার মানে এটা শুধু সারানোর ব্যাপার না, একদম গোড়া থেকেই ভাবা দরকার। আচ্ছা, আগেকার দিনের পদ্ধতির সাথে এখনকার আধুনিক পদ্ধতির ফারাকটা কি? আগে তো মনে হয় আলকাতরা বা ওইরকম কিছু দিত। হ্যাঁ, আগে মূলত বিটুমিনাস ফেল্ট বা ওই ধরনের জিনিস বেশি ব্যবহার হতো। এগুলো লাগানো হয়তো সহজ ছিল, কিন্তু কিন্তু টেকসই হতো না তেমন। মানে রোদ, জল, তাপমাত্রার পরিবর্তনে এগুলো ফেটে যেত, নষ্ট হয়ে যেত তাড়াতাড়ি। আচ্ছা। আছে, আবার ক্রিস্টালাইন পদ্ধতিও আছে। অনেকগুলো নাম বললেন, এগুলোর মধ্যে এপিপি মেমব্রেনটা কিরকম? এপিপি মেমব্রেন হচ্ছে অ্যাট্রাকটিভ পলিপ্রোপাইলিন মডিফাইড বিটুমেন দিয়ে তৈরি একটা শীটের মতো। এটা সাধারণত ছাদে বা অন্য জায়গায় তাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়। বেশ শক্তপোক্ত একটা পানির অধিস্তর তৈরি করে। আর ওই যে বললেন ক্রিস্টালাইন পদ্ধতি, শুনলাম ওটা নাকি নিজে নিজেই ফাটল সারাতে পারে। এটা কি সত্যি? হ্যাঁ, এটা বেশ মজার। ক্রিস্টালাইন ওয়াটারপ্রুফিংটা একটু অন্যভাবে কাজ করে। এটা সিমেন্টের সাথে মিশে গিয়ে কংক্রিটের ভেতরেই জলরোধী ক্রিস্টাল তৈরি করে। বাহ। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো, পরে যদি কংক্রিটে কোনো সূক্ষ্ম ফাটলও ধরে, পানির সংস্পর্শে এলেই এই ক্রিস্টালগুলো আবার সক্রিয় হয়ে সেই ফাটলটা বন্ধ করে দেয়। এটাকে বলে সেলফ হিলিং। দারুণ তো। তবে নিশ্চয়ই এগুলোর খরচ বেশি বা লাগানোর পদ্ধতি কঠিন। হ্যাঁ, আধুনিক পদ্ধতিগুলো সাধারণত একটু বেশি খরচ সাপেক্ষ হয়। আর এগুলো ঠিকঠাক মতো লাগানোর জন্য কিন্তু অভিজ্ঞ দক্ষ লোক দরকার। না হলে কিন্তু পয়সাটাই জলে যাবে। ঠিক। তার মানে ভালো জিনিস কিনলেই হলো না, ঠিক মতো লাগাতেও হবে। আচ্ছা, বিল্ডিংয়ের কোন কোন জায়গায় এই লিকেজের সমস্যাটা বেশি দেখা যায়, আর এর পেছনের কারণগুলো কি? রিসার্চ পেপারগুলো কি বলছে? সাধারণত বেসমেন্ট মানে মাটির তলার ঘর, বাথরুম, টয়লেট, ছাদ, লিফটের গর্ত বা লিফট পিট, মাটির তলার জলের ট্যাঙ্ক, দুটো দেয়ালের সংযোগস্থল, এমনকি জানালার ফ্রেমের আশপাশে এই জায়গাগুলো খুব ভালনারেবল। হুম। আর কারণ, একটা রিসার্চে দেখলাম প্রায় ৪৫ থেকে ৪৮% লিকেজ হয় স্রেফ নির্মাণ কাজের ত্রুটির জন্য। বলেন কি, প্রায় অর্ধেক? হ্যাঁ, যেমন ধরুন, কংক্রিট ঢালাইয়ের সময় ঠিকমতো ভাইব্রেটর দিয়ে কম্প্যাক্ট না করা, খারাপ কোয়ালিটির জিনিস ব্যবহার করা, ডিজাইনেই হয়তো কোনো গলদ ছিল, আমার কাজটা ঠিক পদ্ধতিতে না করা, আর অবশ্যই অদক্ষ লোক দিয়ে কাজ করানো। তার মানে কারণ অনেক। তাহলে একটা সফল ওয়াটারপ্রুফিংয়ের জন্য কি কি বিষয় জোর দিতে হবে? দেখুন, সব রিসার্চে ঘুরে ফিরে ৩টে জিনিসের কথা আসছে। ১. সঠিক উপকরণ বা মেটেরিয়াল বাছা। ২. সঠিক ডিজাইন বা নকশা করা। আর ৩. এবং সবচেয়ে জরুরি, নির্ভুল প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। মানে কোথায় কোনটা ব্যবহার করব সেটা ঠিক করা। একদম। যেমন ধরুন, ছাদের জন্য যে ওয়াটারপ্রুফিং চলবে সেটা হয়তো বেসমেন্টের জন্য ঠিক হবে না, বা বাথরুমের জন্য আবার অন্য কিছু লাগতে পারে। এটা নির্ভর করে জায়গাটা কিরকম ব্যবহার হবে, সেখানকার আবহাওয়া কেমন, বাজেট কত, এসবের উপর। উদাহরণস্বরূপ? যেমন, একটা পেপারে দেখলাম টয়লেটের মতো ভেজা জায়গার জন্য এক ধরনের পলিমার বেসড কেমিক্যাল ভালো কাজ করে,
আবার ছাদের জন্য হয়তো মডিফাইড বিটুমিনাস মেমব্রেন বা সিমেন্ট দিয়ে তৈরি কোটিং বেশি ভালো। কিছু ভালো আন্তর্জাতিক ব্র্যান্ড আছে, আবার আমাদের দেশেও এখন ভালো মানের জিনিস তৈরি হচ্ছে। আর এই নির্ভুল প্রয়োগের ব্যাপারটা, একটা পেপারে দেখলাম টয়লেট ওয়াটারপ্রুফিংয়ের জন্য অনেকগুলো ধাপের কথা বলা আছে। ফাটল সারানো, তারপর কোটিং দেওয়া, এমনকি জিও টেক্সটাইল শিট ব্যবহার করার কথাও। এই জিও টেক্সটাইল জিনিসটা কি? খুব ভালো প্রশ্ন। জিওটেক্সটাইল হলো এক ধরনের সিনথেটিক কাপড়। এটা ওয়াটারপ্রুফিং লেয়ারটাকে অতিরিক্ত শক্তি দেয় আর নড়াচড়া বা ফাটলের হাত থেকে বাঁচায়। ওহ, আচ্ছা। ওই পেপারটা যেমন দেখানো হয়েছে, টয়লেটের মতো জায়গায় যেখানে পানির চাপ বেশি, কোনা বা জয়েন্ট বেশি থাকে, সেখানে শুধু কোটিং দিলেই হয় না। ফাটল সারিয়ে প্রাইমার লাগিয়ে তারপর পলিমার কোটিংয়ের কয়েকটা স্তর দিতে হয়। আর তার সাথে যদি এই জিওটেক্সটাইল শিট ব্যবহার করা যায়, তাহলে পুরো সিস্টেমটা অনেক বেশি মজবুত আর টেকসই হয়। তার মানে পুরো ব্যাপারটা বেশ যত্ন নিয়ে ধাপে ধাপে করতে হয়। ঠিক তাই, ভালো অভিজ্ঞ টিম ছাড়া এটা ঠিকমতো করা মুশকিল। বুঝলাম। তাহলে বাড়ির মালিক বা সাইট ইঞ্জিনিয়ার সবার জন্যই যদি কিছু সহজ টিপস দেন। অবশ্যই। প্রথম কথা, বাড়ি বা যেকোনো কনস্ট্রাকশনের একদম শুরুতেই ওয়াটারপ্রুফিংকে গুরুত্ব দিন। এটাকে পরের জন্য ফেলে রাখবেন না। আচ্ছা। ২. দেয়ালে বা ছাদে যদি ভেজা ভাব বা ড্যাম্প দেখেন বা কোনো ফাটল চোখে পড়ে, একদম দেরি করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিন। ঠিক। আর ৩. সবসময় চেষ্টা করুন অভিজ্ঞ কোনো প্রফেশনালের পরামর্শ নিতে এবং নিশ্চিত করুন যে তারা আপনার বাড়ির বা কাঠামোর জন্য সঠিক জিনিস আর সঠিক পদ্ধতি ব্যবহার করছেন। আর এটা করলে সুরক্ষা কতদিন পাওয়া যায়? একটা ভালো মানের ওয়াটারপ্রুফিং সিস্টেম কিন্তু ঠিকমতো করলে ১০-১৫ বছর বা তারও বেশি সময় ধরে ঠিকঠাক কাজ করে। তাই শুরুতে খরচাটা একটু বেশি মনে হলেও লম্বা সময়ের হিসাবে এটাই কিন্তু সাশ্রয়ী। অসাধারণ। আজকের আলোচনা থেকে আমার কাছে এটা খুব পরিষ্কার হলো যে ওয়াটারপ্রুফিং আসলে শুধু একটা সারাইয়ের কাজ নয়। এটা একটা বিল্ডিংয়ের স্বাস্থ্য, তার আয়ু আর যারা সেখানে থাকবেন তাদের সুস্থতার জন্য একটা জরুরি বিনিয়োগ। একদম। সঠিক জ্ঞান, ঠিক পরিকল্পনা আর ঠিকমতো কাজটা করতে পারলে এই লিকেজ সংক্রান্ত বহু ঝামেলার বাড়তি খরচ থেকে বাঁচা সম্ভব। আমরা তো আজকে রিসার্চগুলোর আলোকে এর অনেকগুলো দিক দেখলাম, তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। প্রযুক্তি তো এগোচ্ছেই, তাই না? অবশ্যই। ভবিষ্যতে কি এমন কোনো প্রযুক্তি আসবে, ধরুন ন্যানো টেকনোলজি বা আরও পরিবেশ বান্ধব কোনো উপাদান, যা এই ওয়াটারপ্রুফিংয়ের ধারণাই পুরো পাল্টে দেবে? হয়তো আজকের দিনের সেরা পদ্ধতিগুলো তখন পুরনো হয়ে যাবে। এটা কিন্তু ভাবার মতো বিষয়। ভবিষ্যতে হয়তো আমরা আরও নতুন কিছু দেখতে পাব। দেখা যাক, এটা নিয়ে আরও জানার সুযোগ রইল।